ভাবমূর্তি পুনরুদ্ধারে পুলিশ র্যাব আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত। সীমান্তে সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে পারবে বিজিবি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারির শুরুতেই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যের আশা প্রধান উপদেষ্টার। সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সের। ভোটার তালিকা হালনাগাদ শুরু, অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিইসির। দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ বিএনপি নেতার। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের দাবি, না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং অটিস্টিক সেলকে ব্যবহার করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করছেন পুতুল, বলছে দুদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে পররাষ্ট্রের পর এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি। সময় সংবাদের সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের মানসিকতার পরিবর্তন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনা এবং ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর জন্য নতুন পোশাক চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের মানসিকতার পরিবর্তন আনতেই বাহিনী তিনটির পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে, যা ধীরে ধীরে কার্যকর হবে। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। তিনটা সিলেক্ট করা হয়েছে। ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাইরে পড়া যাবে না। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনা এবং ব্যবহারের অনুমতি দেওয়ার কথাও জানান উপদেষ্টা। টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি, এই জিনিসগুলি ক্রয় করা হবে। পরিস্থিতি হলো তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। দেশে এখনো ৩৩,৬৪৮ জন বিদেশি অবৈধভাবে বসবাস করছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৩১ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার। ৩১ জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে অস্থিরতার পেছনে বিগত সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ও বিএসএফ এর গুলিতে হত্যাই দায়ী বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে আন্তর্জাতিক আইনের পাশ কাটিয়ে আওয়ামী লীগ সরকারের সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে কাঁটাতারের বেড়া নির্মাণের সম্মতি পেয়েছিল ভারত। এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জনগণের সঙ্গে পরামর্শ না করায় সীমান্ত এলাকার মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুড়িগ্রাম সীমান্তের 5টি পয়েন্টে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধে পিছু হটে বিএসএফ। এর প্রেক্ষিতে তলব করে প্রতিবাদ জানানো হয় ভারতের রাষ্ট্রদূতকে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক আইন পাশ কাটিয়ে আওয়ামী লীগ সরকারের সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে কাঁটাতারের বেড়া নির্মাণের সম্মতি পেয়েছিল ভারত। এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জনগণের সঙ্গে পরামর্শ না করায় সীমান্ত পারের মানুষের মধ্যে প্রতিক্রিয়ার তৈরি হয়েছে। 2010 সাল থেকে 23 সাল পর্যন্ত বিভিন্ন পর্বে ভারত বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছে জিরো লাইনের কাছাকাছি তারকাটা বেড়া দেওয়ার জন্য, যেটা কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। এই বিগত সরকার এটা ভুল করেছে। বিকজ এই 13 বছরে 160টা স্থানে 160 স্থানে তারা এই তারকাটা বেড়া করার অনুমোদন নিয়েছিল। এর মধ্যে 67 তারা কমপ্লিট করেছে, 85-র বেশি বোধহয় এখনো বাকি আছে। বিশ্লেষকরা বলছেন, বিএসএফ এর গুলিতে হত্যা সীমান্ত পারের মানুষের মনে বিরূপ প্রভাব তৈরি করেছে। কাঁটাতারের বেড়া নির্মাণ সমাধান নয়, বরং এই মানসিকতা থেকে সরে আসা দরকার ভারতের। বারবার দেখা যাচ্ছে যে যারা মারছে বেশিরভাগই কৃষক মারা যাচ্ছে, তাদের কোনো বাস হয়তো স্মাগলারও হতে পারে মারা গেছে, কিন্তু তাদের হাতে অস্ত্র নেই। সেটা কিন্তু একেবারে
এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলা হয় বা আনলফুল কিলিং হচ্ছে, কিন্তু এটা ভারতের আইনের মধ্যেই হচ্ছে। এবং এটা করার ফলে বছরের পর বছর করার ফলে আমি মনে করি ওই বাংলাদেশের বর্ডারের মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে। এ সমস্যার সমাধান দুই দেশের সরকারের মধ্যেই রাজনৈতিকভাবেই করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক আইন শুধু না। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির শুরুতে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যের আশা প্রধান উপদেষ্টার। এদিকে উন্নয়ন এবং সন্ত্রাস মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকসন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ট্রেসি অ্যান জ্যাকসন। এ সময় তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার সরকারের সমর্থনের কথা আবারও জানান। সরকারের সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তুলতে সরকারকে প্রচেষ্টা এবং নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে অবগত করেন প্রধান উপদেষ্টা। এ সময় মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স কিছু সাংবাদিককে গ্রেফতার এবং কিছু সহিংসতার প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশের সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে কেউ যেন কেন্দ্র বা ভোট বাক্স দখল করতে না পারে, সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ 2025-এর কার্যক্রম শুরু হয়েছে। 2 সপ্তাহ ধরে নতুন, বাদ পড়া ও মৃত ভোটারদের তথ্য জোগাড় করবেন 65,000 তথ্য সংগ্রহকারী। সোমবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, জুলাই আন্দোলনের জন আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর কমিশন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, শপথবদ্ধ। বর্তমান নির্বাচন কমিশন কোনো রংবিহীন, চেহারাবিহীন একটি কমিশন। আপনাদের সচেতনতার উপরেই নির্ভর করবে যে আমাদের ভোটার তালিকা কতটুকু শুদ্ধ হলো। একজন সাধারণ ভোটারকে অন্তত ভোটের দিন জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষমতা আছে, এই উৎসাহ, উদ্দীপনা, গর্ব নিয়ে যাতে সে ভোট দিতে পারে। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও এনআইডিতে সঠিক তথ্য নিশ্চিত করতে সতর্ক হয়ে তথ্য সংগ্রহকারীদের কাজ করার নির্দেশ দেন কমিশনাররা। আপনারা একটা নির্ভুল ভোটার তালিকা সংগ্রহ করবেন, শতভাগ নির্ভুল করতে হবে। কাজ করা আর আন্তরিকতার সাথে কাজ করা আর সেবার মানসিকতা নিয়ে কাজ করা দুটি কিন্তু আলাদা। ভোটের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে পাশে চেয়ে সিএসি বলেন, অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপের কাজ শুরু। ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। লাঠি সোটা নিয়ে কেন্দ্র দখল করতে দেব না, আমি এই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, সাভার। দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলছে। সকালে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুর সহ বিভিন্ন জেলায় কর্মসূচির উদ্বোধন করেন। তথ্য সংগ্রহে নেমে পড়েন কর্মীরা। এ সময় 1 জানুয়ারি 2008 অথবা তার আগে যাদের জন্ম তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়। এছাড়া আগে যাদের নাম বাদ পড়েছে তাদেরও সংযুক্ত করার পাশাপাশি মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। পরবর্তীতে তাদের ছবি তোলার কাজ শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নতুন ভোটার হতে পেরে উচ্ছ্বসিত তরুণরা। সম্মানের সঙ্গে বিদায় নিতে চাইলে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণের সুযোগ নেই। আর ভারত থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন অভিযোগ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন অডিটোরিয়ামে এই আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন। দিন তারিখ ঠিক করে সব সংস্কার সম্ভব নয় মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ডাক্তার মোশাররফ হোসেন বলেন, সম্মানের সঙ্গে বিদায় নিতে চাইলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সকল সংস্কার কিন্তু দিন তারিখ ঠিক করে দিয়ে সমাধান সম্ভব নয়। যদি এই সরকারকে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সাথে বিদায় নিতে হয়, তাহলে অনতিবিলম্বে এই সংস্কার কাজ সমাধান করে নির্বাচন দিতে হবে। এর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ভারত ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয় হয়ে উঠেছে, সেখান থেকে প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা বসে নেই, তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হবে। পতিত সরকারের সব ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। দেশ এবং রাষ্ট্র নিয়ে কথা বলবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা পতাকা নিয়ে আসে, সাধারণত ভাইদের পিছনে আসে, এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকে, তারপরে স্লোগান দেয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এটা রাজনীতি না, দিস ক্যানট বি পলিটিক্স। এটা কোনো রাজনৈতিক কর্মীর বুক থেকে এই ধরনের স্লোগান আসা উচিত নয়। এবং সেখানে কত বড় ব্যাংকরাপসি, একটা দেউলিয়াপনা হতে থাকে রাজনীতি, সেটা বোঝা যায়। আমরা এই জায়গাটাতে আমাদের একটা চরম দৈন্য আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এবং আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতা যারা আমরা নেতৃত্ব করছি, আমি জানি না আমাদের একটি চেয়ারম্যান সাহেব এই বিষয়ে উদ্যোগ নেবেন, কারণ এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন। আমার মনে হয় এই কাজটা তাকে উদ্যোগ নিতে হবে, যে এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ। এটা খুব জরুরি করতে হবে, এটাকে কম্পালসারি করতে হবে। কিভাবে বক্তব্য হবে, একটা সভা কিভাবে চলে, আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন, অ্যাড্রেস কিভাবে করবেন, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। এই যে একটা প্রবণতা চালু হয়েছে, আমি টুকু সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের আজকে যিনি এখানে প্রচার সম্পাদক আছেন, যে প্রত্যেকের নাম বলতে হবে, যারা উপস্থিত আছেন তাদের নাম বলতে হবে। এটার কোনো অর্থ হয় না, এটা অর্থহীন একটা ব্যাপার, সময় ক্ষেপণ করা ছাড়া আর কোনো কাজ নাই। তা এই জিনিসগুলো আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে আমাদের এখান থেকে বেরিয়ে আসা দরকার, এবং সত্যিকার অর্থে একটা রাজনৈতিক দল তৈরি করা দরকার, পলিটিক্যাল পার্টি তৈরি করা দরকার। এখানে অনেকগুলো ভালো কথা এসেছে, আমাদের একটা বড় কথা আপনাদেরকে আমি গতকাল চেয়ারম্যান সাহেব বলেছেন, আমি আবারও বলছি, আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। টক শোতে কে কত ভালো কথা বলতে পারেন, কত যুক্তি খণ্ডন করতে পারেন, তার প্রতিযোগিতা। এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। আমরা শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের সে যুদ্ধ জয় করতে পারবো না। আরেকটি সরাসরি ছিলাম বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। সংবাদ মাধ্যম সত্য প্রকাশ করলে ফ্যাসিবাদ তৈরি হতো না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বড় মগবাজারে দৈনিক সংগ্রামের প্রকাশনার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশ পায়নি, যা এখনও কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে। একই অনুষ্ঠানে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, অপরাধ প্রমাণের আগে কোনো সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না, প্রয়োজনে আইন করে তা বন্ধ করতে হবে। মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে হয়রানি করা যাবে না।
মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে হয়রানি করা যাবে না। বর্তমান সরকারের আইন করে দিতে হবে যে কোনো সাংবাদিককে মামলায় গ্রেফতারি পরোয়ানা দেওয়া যাবে না বিচার সমাপ্ত হওয়ার আগে পর্যন্ত। অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছিল। ফেসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনও তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন। ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। অন্য প্রসঙ্গ, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা ব্যবস্থা নিরসন ও ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবারের মধ্যে কোটা বাতিল করে ফলাফল পুনরায় প্রকাশ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সোমবার সকাল 11:30টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে দেয়া স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। কোটার কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে উল্লেখ করে শিক্ষার্থীরা জানান, চিকিৎসক হতে চাইলে যোগ্যতার কোনো বিকল্প নেই। যতই কোটাবোধ থাকবে ততই বৈষম্য আরো বাড়বে। প্রথম ধাপে আমার দায়িত্ব হচ্ছে শ্রেষ্ঠ যে স্টুডেন্ট, দেশের শ্রেষ্ঠ স্টুডেন্টদের শ্রেষ্ঠ প্রফেশনের জন্য বাছাই করা। প্রতিযোগিতায় অযোগ্য শিক্ষার্থীদের সুযোগ দিলে ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়বে বলে মনে করেন তারা। একজন স্টুডেন্ট যার কোনো যোগ্যতাই নেই, যে হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশও করবে না, কিন্তু কোটার কারণে কি হচ্ছে 37 পেয়ে একজন মেডিকেলে সিট পেয়ে যাচ্ছে। এটা দ্বারা ভবিষ্যতে চিকিৎসা হবে, মানুষের চিকিৎসা করবে, তারা কেমন চিকিৎসা হবে? শিক্ষার্থীরা জানান, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান কিংবা বিরোধিতা নয়, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ও মানসম্মত চিকিৎসক গড়ে তোলার জন্য তাদের এই লড়াই। আপনারা যে ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে যদি আমার সঠিক মূল্যায়নটা না হচ্ছে, তাহলে আপনারা কিভাবে কোয়ালিটি ডক্টর ডিজার্ভ করে? বায়োলজি যে কোয়েশ্চেনটা করা হবে সেটা যদি একটু চিন্তাশীল হয়ে একটু গভীর থেকে প্রশ্ন করা হয়, কারণ আমাদের প্রফেশনের উপরে মানুষের জীবন নির্ভর করছে। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না দেখায়, অন্তর্বর্তীকালীন সরকার না দেখায়, তাহলে আপনারা আমাদের কঠোর রূপ দেখবেন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পের নামে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করেছে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। এমনটা দাবি করে দুদক বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধিত্বের মাধ্যমে তিনি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের যোগ্যতা না থাকলেও অনৈতিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নিয়োগে ভূমিকা রাখেন শেখ হাসিনা। যোগ্যতা হিসাবে স্বাস্থ্য সংস্থায় যেসব অভিজ্ঞতার কথা বলা হয়েছে তা কেবল কাগজে ও ফরমায়েশি। এমন অভিযোগে সম্প্রতি অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকের অভিযোগে বলা হচ্ছে, দুর্নীতির আশ্রয় নিয়ে পুতুলের পূর্বাঞ্চলে 10 কাঠা প্লট গ্রহণ, সূচনা ফাউন্ডেশন নামে জোরপূর্বক উপঢৌকন, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের পক্ষে ভোট পেতে কয়েকটি দেশের সঙ্গে অসম চুক্তির মতো গুরুতর অভিযোগ এনেছে দুদক। বিশ্ব দরবারে এমন অভিযোগের কারণে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে তাকে সরাতে কার্যকর পদক্ষেপ নিতে পররাষ্ট্রের পর স্বাস্থ্য মন্ত্রণালয়েও চিঠি দিয়েছে দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন। এদিকে গেল 15 বছর ধরে কুমিল্লার রাজনীতির গডফাদার হিসেবে পরিচিত বাহাউদ্দিন বাহার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বাহার ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 70 কোটি টাকার অবৈধ সম্পদ ও 258 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অপরাধ লব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায়
একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাহসিন বাহার সূচনা কয়েক মাস দায়িত্ব পালন করেই গড়েছেন অবৈধ সম্পদ। দুদকের মামলায় তার বিরুদ্ধে ৪২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবে আবু সাইদ সহ সব হত্যা মামলার বিচারে মান নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রংপুরে আবু সাইদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার SM মইনুল করিম। সাক্ষ্য গ্রহণ ও তথ্য উপাত্ত প্রাথমিক সত্যতা পেলে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার এক সপ্তাহ পর রংপুরে প্রতিনিধি দল মামলার তদন্তের কাজে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন 12 সদস্যের দল। নানা তথ্য উপাত্ত সংগ্রহের পাশাপাশি কথা বলেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। ঘটনার স্কেচ ম্যাপ তৈরি সহ ভিসির কনফারেন্স রুম থেকে ইলেকট্রনিক্স ডিভাইসের মূল ফুটেজ সংগ্রহ করা হয়। সেদিনের ঘটনা আমি নিজে চোখে দেখেছিলাম এবং আমার সামনেই ঘটনাটা ঘটেছিল এবং আমি পুলিশ যে গুলি করতেছিল সেই ফুটেজ এবং আবু সাইদকে যে গুলি লাগছিল সেই ফুটেজটি আমি ধারণ করেছিলাম। যারা এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট তাদের সবার যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান তদন্তে প্রাথমিক সত্যতা পেলেই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে। আবু সাইদ যেখানে শহীদ হয়েছে সেই স্পট ভিজিটে এবং এখানকার তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করার জন্য প্লাস যারা ভিকটিম এবং ওই সময় চাক্ষুষ সাক্ষী ছিলেন তাদের স্টেটমেন্ট নেয়ার জন্য এসেছি। পরিবারের সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান আবু সাইদ হত্যা মামলার 5 মাস পেরিয়ে গেলেও এখনো আসামিরা ধরাছোঁয়ার বাইরে। প্রত্যাশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিতের। বাংলাদেশের সর্বোচ্চ মহল যদি এই জায়গা থেকে সঠিক বিচার পাওয়া যাবে ওই জন্যই আমরা ওইখানে অভিযোগ দিয়েছি। এখানকার PBI যে রিপোর্টটা এখন পর্যন্ত দেন নাই, যার পরিপ্রেক্ষিতে কেন দেরি হচ্ছে সেটাও আমরা জানি না। এই মামলাটা জাতি যেভাবে প্রত্যাশা করছে সেই দৃষ্টিকোণ থেকে ICT তার অবদান রাখবে বলে আমি মনে করি। আবু সাইদ ছাড়াও রংপুরে জুলাই আন্দোলনের হতাহতদের ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করবেন তদন্ত দল। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। অস্ত্র মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 10 বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুনের করা আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালে মামুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। একই বছর তাকে কারাদণ্ড দেন বিচারিক আদালত। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। গত 6 আগস্ট কারাগার থেকে মুক্তি পান গিয়াসউদ্দিন আল মামুন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সাজোয়া কোরের সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বগুড়া সেনানিবাসে সাজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে এ আহ্বান জানান। দুপুরে আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে বাহিনীর প্রধানকে অভ্যর্থনা জানান সেনা কর্মকর্তারা। সম্মেলনে উপস্থিত সাজোয়া কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সেনাপ্রধান। তিনি সাজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় অবদানের কথা উল্লেখ করেন। এ সময় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেন ওয়াকারুজ্জামান। চোরাই পথে আসা প্রায় 48 লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে চক্রের হোতা ফিরোজ আলম বাবুকে। পুলিশ বলছে 6 লাখ টাকা শুল্ক ফাঁকি দিয়েছে চালানটি। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমান্ত চোরাচালানে 2 দেশের স্থানীয় কয়েকটি চক্র জড়িত। গোয়েন্দা পুলিশের উদ্ধারকৃত এসব পণ্য বাংলাদেশ ভারতের আখাউড়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়। রাজধানীর বনশ্রীর একটি বাসায় মজুতের পর সরবরাহ করা হতো সারা দেশে। একটি চক্র দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছিল। দীর্ঘদিন নজরদারিতে রেখে অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার রাতে 4 ধরনের ভারতীয় প্রসাধনী সহ চক্রের অন্যতম সদস্য ফিরোজ আলম বাবুকে গ্রেপ্তার করে। অভিযান টিম গতকাল সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এই চালানেই প্রায় 48 লাখ টাকার প্রসাধনী ছিল, যার মাধ্যমে ফাঁকি দেয়া হয় 6 লাখ টাকার শুল্ক। ভারত থেকে স্থলবন্দরকে বাইপাস করে অন্য
রাস্তা দিয়ে এটি বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এবং আখাউড়া সীমান্ত হয়ে পণ্য বহনকারী বিভিন্ন ধরনের পরিবহনের মাধ্যমে এটি ঢাকার বাজার সহ দেশের বিভিন্ন বাজারে যায়। চোরাকারবারিতে বড় সিন্ডিকেট জড়িত থাকারও আশঙ্কা করছে পুলিশ। একটা সিন্ডিকেট বা একটা চক্রের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়। স্থানীয় কিছু লোকাল এজেন্ট থাকে, বিভিন্ন লেয়ারে লেয়ারে এদের মানে লোক থাকে, তো জিনিসটা অনেক বড় চেইন মেনটেন করা হয়। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার ও চোরাকারবার বন্ধে গোয়েন্দা পুলিশ কাজ করছে বলে জানায় ডিএমপি। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। 30 বছর সেবা দেওয়ার কথা থাকলেও 10 বছরের মাথায় 650 কোটি টাকার ডেমো ট্রেন ভাঙাড়ি হিসেবে বিক্রির পরিকল্পনা চলছে। নষ্ট ডেমোগুলো মেরামতের সক্ষমতা না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। বিশেষজ্ঞরা বলছেন, উপযোগিতা না থাকলেও ব্যক্তি লাভের আশায় নেওয়া হয়েছিল এই প্রকল্প। রেলে এরকম প্রকল্প আরও আছে জানিয়ে জড়িতদের শাস্তির দাবি তাদের। নাজমুস সালেহির প্রতিবেদন। এ যেন ট্রেনের ভাগাড়। ঘন জঙ্গলে খোলা আকাশের নিচে পড়ে আছে এক একটি। দেখতে নতুন হলেও খসে পড়েছে বিভিন্ন যন্ত্রাংশ। খুবই নাজুক অবস্থা ডেমো ট্রেনের। 30 বছর সেবা দেওয়ার কথা বলে 10 বছর আগে 650 কোটি টাকায় চীন থেকে আমদানি করা হয় 20টি ডেমো। 5-6 মাস না যেতেই বিকল হওয়া শুরু। নতুন এ প্রযুক্তি নিয়ে ধারণা না থাকায় মেরামত করতে ব্যর্থ হন মেকানিকরা। মাঝে মধ্যে সচল হলেও 3 বছর আগে স্থায়ীভাবে বিকল হয়ে গেছে 20টি ডেমো ট্রেনই। ডেমোটি আনছে যে আনার পরে বেশি দিন চলে নাই। তো বাংলাদেশের যে পরিবেশ, এই পরিবেশের সাথে আর ডেমোর সাথে কোনো খাপ খায় না। দীর্ঘদিন যাবৎ এখানে নষ্ট অবস্থায় পড়ে আছে। রেলকর্মীরা বলছেন, ডেমো মেরামতের কোনো ওয়ার্কশপ না বানিয়েই কেনা হয় ট্রেন। ছিল না রক্ষণাবেক্ষণের বন্দোবস্ত। ডেমো সম্পর্কে কোনো ট্রেনিংও দেয়া হয়নি তাদের। এমনকি দেশীয় বাজারে এর কোনো যন্ত্রাংশও পাওয়া যায় না। ফলে কয়েকবার মেরামতের উদ্যোগ নিয়েও ব্যর্থ হন তারা। মেরামতের ওয়ার্কশপ আগে থেকে নাই এখানে। আমাদের কোনো ধারণা নাই। এটা আনার পরে মনে করেন যে মালামাল লাগবে, সেই মালামালগুলোও আসে না। 650 কোটি টাকার সম্পদ নষ্ট হওয়ার পর ডেমো মেরামতের সক্ষমতা না থাকার কথা স্বীকার করে রেলওয়ে মহাপরিচালক বলছেন, এগুলো নিলামে বিক্রির পরিকল্পনা চলছে। যদি এটা আমরা আসলে অকেজো ঘোষণা করি, যেটা চালাবো না, যা চলছে না, তখন এটা আমরা নিলামে বিক্রি করার আমরা চিন্তা করব। বিশেষজ্ঞরা বলছেন, উপযোগিতা না থাকার পরও শুধু ব্যক্তি লাভের আশায় ডেমোর প্রকল্প নেওয়া হয়েছিল। রেলে এমন আরও প্রকল্প আছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। আমি জানি রেল থেকে কখনো প্রপোজাল ছিল না। এটা একটা পরিকল্পিতভাবে টপ ডাউন, উপর থেকে ওহিনাজিল হয়েছে, রেলওয়েতে ল্যান্ড করেছে এবং প্রজেক্টটা নিয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার একটা দৃষ্টান্তমূলক আমার মনে হয় শাস্তির ব্যবস্থা এবং অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে। জনগণের অর্থের অপচয় হলেও শুধু কোচ সংকটে অনেক নতুন রুটে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এখনো প্রতি বছর রেলের গড় লোকসান এসে দাঁড়িয়েছে 2000 কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অপরিকল্পিত উন্নয়নের ফলে ডুবতে বসেছে রেল। যারা এই 650 কোটি টাকা ধ্বংসের পেছনে দায়ী, তাদের আইনের আওতায় আনার দাবি রেল যাত্রীদের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্কশপের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন অটোমোবাইলস ওয়ার্কশপ মালিক সমিতি। এ সময় তাদের একটি প্রতিনিধি দল সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে দেখা করলে এমন সিদ্ধান্তের কথা জানায় এনবিআর। এ সময় সমিতির সভাপতি বলেন, অটোমোবাইলের মূল চালিকা শক্তি ওয়ার্কশপের মালিক শ্রমিকরা। তারা মেরামত করে বলেই দেশে নতুন গাড়ির আমদানি কমেছে। গত 9 জানুয়ারি ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়িয়ে 15% করা হয়েছিল, তবে সেটি আবারও আগের 10% হারে ফিরিয়ে নেওয়া হলো। সরকারের রাজস্ব দরকার, সেজন্য করেছে। ব্যবসার কি হবে সেটা ভাবা হয়নি। ব্যবসার যদি না টিকে কোত্থেকে ভ্যাট পাবে? আমরাও এদেশের অংশীদার, আমাদেরকে বাদ দিয়ে এনবিআর যে কালো আইন করেছিল 15% ভ্যাট, সেটা আজকে ওনারা বুঝতে পারছেন, ওনারা সহনীয় হয়ে ওনারা বলছে আপনারা আসার আগে আমরা 10% করে ফেলছি।
অপরাধী, ব্যবসায়ী ও ব্যাংকাররা একসঙ্গে অর্থনীতির সম্ভাবনাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, এর দায় সরকারকে বহন করতে হচ্ছে, আগামীতেও করতে হবে। ফার্নিচার শিল্প নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারে ফার্নিচার শিল্পের চাহিদার 30,000 কোটি টাকা। 2030 এই খাত থেকে রফতানি $5 বিলিয়ন উন্নীত করা বাস্তবসম্মত নয় উল্লেখ করে দ্রুত $1 বিলিয়ন উন্নীত করার কথা বলেন। এজন্য উৎপাদনশীলতা বাড়ানোর উপর জোর দেন তিনি। এ সময় তিনি আগের সরকারের সময় অর্থনীতির সম্ভাবনা নষ্ট করার কথা তুলে ধরেন। ভিয়েতনামের অবশ্যই এখানে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকাল 10টায় ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। জমকালো আয়োজনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের যোগ দেওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের রাজস্বিক প্রত্যাবর্তনের ক্ষণ গণনা শুরু। আবারও হোয়াইট হাউসের মসনদে বসতে যাচ্ছেন তিনি। একবার প্রেসিডেন্ট হওয়ার পর হেরে গিয়ে আবারও ক্ষমতায় আসা মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তাই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান ঘিরে কৌতূহলের অন্ত নেই। আগের দিনের আতশবাজি উৎসবের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে রোববার সর্বশেষ র্যালিতে অংশ নেন ট্রাম্প। বৈরী আবহাওয়ার মধ্যে ওয়াশিংটন ডিসিতে সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প বলেন, বিশ্ববাসী এবার নতুন এক আমেরিকা দেখবে। We begin a brand new day of American strength and prosperity, dignity and pride. I'm thrilled to be back with so many friends. ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অংশ নেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতিনিধিত্ব করার কথা দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর। 1874 সালের পররাষ্ট্র দপ্তরের তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে কোনো বিদেশি নেতা কখনো যোগ দেননি। সেই দিক দিয়েও এটি হতে যাচ্ছে বিরল এক অভিষেক। 2021 সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে নজিরবিহীনভাবে অনুপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই বাইডেনই শুধু নন, ট্রাম্পের শপথ প্রত্যক্ষ করবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও। এমনকি ট্রাম্প যাকে নির্বাচনে হারিয়েছেন সেই কমলা হ্যারিসেরও উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। ট্রাম্প প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক, ম্যাটার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপেলের টিম কুক, টিকটকের সু চিউ এবং গুগলের সুন্দর পিচাইকে। যদিও শপথ অনুষ্ঠানে থাকছেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। বৈরী আবহাওয়ার মধ্যে হতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক। 1985 সালের পর এবারই প্রথম ক্যাপিটল হিলের বাইরে না হয়ে অনুষ্ঠানটি হচ্ছে ইনডোরে। তবে ঠান্ডা যত তীব্রই হোক না কেন, কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে এখানে। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটল হিল, ওয়াশিংটন ডিসি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভাবমূর্তি পুনরুদ্ধারে পুলিশ র্যাব আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত। সীমান্তে সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে পারবে বিজিবি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারির শুরুতে ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যের আশা প্রধান উপদেষ্টার। সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সের। এবং ভোটার তালিকা হালনাগাদ শুরু, অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিইসির। দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ বিএনপি নেতার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।